প্রিয় দর্শক, শুধুই আড্ডা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দেব জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলুর সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকেই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আশা করছি বরাবরের মতো আমাদের আজকের আয়োজনও আপনাদের অনেক ভালো লাগবে। লাবলু ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো, সবকিছু মিলে ভালো। কিন্তু আমাদের এই আয়োজন সম্পর্কে একটু বলে নেই আপনাকে যে আমাদের এই আয়োজন মূলত আপনার যারা অনেক ভক্ত আছেন তারা আপনার জন্য প্রশ্ন পাঠিয়েছেন এবং সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে আমাদের আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাকে প্রশ্নটা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সবার প্রশ্নে যাবার আগে আমার একটা প্রশ্ন, যে সবকিছু মিলে আপনি কেমন আছেন, কেমন চলছে? এমনি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো নেই, কারণ আসলে আমরা তো কাজের মানুষ। তো বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের সামগ্রিক যে অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের সবারই কাজের খুব সমস্যার মধ্যে আছে। ইনফ্যাক্ট এই বছরে কাজ শুরু করার কথা ছিল, এখনো শুরু করতে পারিনি এবং জানি না কবে শুরু করতে পারবো। এছাড়া মোটামুটি আল্লাহর রহমতে মানুষের দোয়ায়, সবার দোয়ায় চলে যাচ্ছে আর কি দিন। আচ্ছা, আর এই মুহূর্তে কি কাজ নিয়ে, কোনটা নিয়ে ব্যস্ত? ধরেন কিছুদিন তো কাজ হচ্ছে না, তারপর অনগোয়িং প্রজেক্ট কি কি আছে? বেসিক্যালি আমি তো নাটকের মানুষ। আমার দুটো সিরিয়াল শুরু করার কথা, স্ক্রিপ্ট রেডি হয়ে আছে। আশা করি ফেব্রুয়ারি মাসের দিকে শুরু করতে পারবো। এছাড়া ফিল্মের স্ক্রিপ্ট অলরেডি রেডি হয়ে আছে, ফিল্ম শুরু করার কথা। অনেক কিছু পরিকল্পনা আছে এই বছর করার, জানি না কি হবে। নিশ্চয়ই ভালোই হবে, আমরা ভালোই আশা করি। তো ভাই, আমি আমাদের যে প্রশ্ন এসেছে সেখান থেকে প্রথম প্রশ্ন করছি। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন মতিন, ঢাকা থেকেই। নাটক কেন বানান, এর তিনটি কারণ বলুন। প্রথম কারণ হচ্ছে এই নাটক বানানো ছাড়া আমি আর কোনো কাজ পারি না বা জানি না। দ্বিতীয়ত হচ্ছে আমার জীবনের যখন থেকে বোঝার বয়স হয়েছে সেই সময় থেকেই আসলে নাটকের সাথে আমি জড়িত। আচ্ছা। এবং তৃতীয়ত হচ্ছে এই নাটকের মাধ্যমে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই জন্মের পরে তার কিছু না কিছু দায়িত্ব থাকে দেশের জন্য, মানুষের জন্য। তা আমি মনে করি এই নাটকের মাধ্যমে আমি আমার সেই একজন মানুষ হিসাবে যে সমাজের প্রতি যে আমার দায়বদ্ধতা, মানুষের জন্য যে দায়বদ্ধতা, দেশের জন্য যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেই আমি আসলে নাটক বানাই। সুন্দর তিনটি কারণ বললেন। তো এর পরের প্রশ্ন করেছে পিঙ্কি, চট্টগ্রাম থেকে, যে আপনার ছবি বানানোর খবর কি? ছবির পরিকল্পনা করছি অনেক দিন থেকেই। আমার প্রথম ছবি মোল্লাবাড়ির বউ হয়ে গেছে, তাও 5-6 বছর হয়ে গেছে। তারপর থেকে আমি অনেক ট্রাই করছি ছবি বানানোর জন্যে। দ্বিতীয় ছবি হওয়ার কথা ছিল ওয়ারিশ, সেটার জন্য অনেক দূর এগিয়েও ছিলাম, কিন্তু টেকনিক্যাল কিছু ফ্যাসিলিটিস তখন পর্যন্ত আমাদের দেশে এসে পৌঁছায়নি, যেটা অলরেডি এখন এসে পৌঁছেছে। সেই কারণে দেরি হয়ে গেল। তো এখন আমার আরও দুটো ছবি নিয়ে অলরেডি স্ক্রিপ্টিং হয়ে গেছে। আশা করি 2014-তে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনাদের দোয়া যদি থাকে, 2014-তে ছবির কাজ শুরু করব। বাহ। কিন্তু এই যে আপনার কাছে আমার জানতে ইচ্ছে করে যে আপনি ছোট পর্দা থেকে হঠাৎ বড় পর্দায় অভিনয় করেছেন, কিন্তু নিজে তৈরি করতে গেলেন যখন, আসলে তখন কি কি সমস্যা বা কোন কোন বিষয়গুলো আপনি ফেস করেছেন? ইনফ্যাক্ট আমি যখন প্রথম মোল্লাবাড়ির বউ ছবি শুরু করলাম, সেই সময় অনেক ভয় ছিল, যেহেতু একটা বিশাল বড় মাধ্যম, এখানকার মানুষজনের সাথেও আমার ওইভাবে প্রফেশনাল সম্পর্কটা ছিল না, কিন্তু ব্যক্তিগতভাবে সবার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল। বাট যে ভয়টা ছিল যে না জানি কি সমস্যা হবে, বাট ছবি করতে গিয়ে আমার কাছে এত ভালো লেগেছে যে ছবির সাথে যারা জড়িত ছিলেন, প্রডিউসার থেকে শুরু করে, ফিল্মের নায়ক নায়িকা থেকে শুরু করে, ক্যামেরাম্যান থেকে শুরু করে, এডিটর থেকে শুরু করে, প্রোডাকশনের যারা ছিলেন, লাইটের যারা ছিলেন, তারা আমাকে এমনভাবে গ্রহণ করেছিল, এমন আদর দিয়ে গ্রহণ করেছিল, এত ভালোবেসে গ্রহণ করেছিল যে চলচ্চিত্র বানানোর যে ঝক্কি বা ঝামেলা, যে ভয়, সেটা আমার আসলে কোনো কিছুই পোহাতে হয়নি। খুব নির্বিঘ্নেই, এবং আমার এমনও মনে আছে যে পুরো ছবিটা আমি 25 দিনে শুটিং শেষ করে ফেলেছিলাম। 25 দিন? হ্যাঁ। এবং যেখানে তখনকার সবচেয়ে জনপ্রিয় নায়ক নায়িকা রিয়াজ, শাবনূর এবং মৌসুমী, তিনজন একসাথে, এবং এটিএম শামসুজ্জামান, সব বিখ্যাত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী, ওনাদেরকে দিয়ে 25 দিনের মধ্যে আমি
পুরো ছবি শুটিং করে ফেলেছিলাম। বুঝতেই পারছেন যে কতটা আরামে, কতটা স্বাচ্ছন্দ্যে আমি এবং কাজটা করতে পেরেছি। ততটাই দর্শকপ্রিয় জনপ্রিয় ছিল আপনার কাজটা। অনেক, হ্যাঁ। এখনো মানে আমার মনে হয় যে যতবার দেখাই আমরা মানে টিভি স্ক্রিনে, ততবার দেখি যে মানুষজন এত আগ্রহ নিয়ে দেখে যে অনেক সুন্দর একটি কাজ ছিল। কাজে আমার মনে হয় আপনার কাছে এই জন্যই সবার মানে এক্সপেকটেশনটা অনেক বেশি যে আপনি আরো বেশি ছবিতে কাজ করেন বড় পর্দায়। হয়তো বা হ্যাঁ, হয়তো বা হ্যাঁ। তো পরের প্রশ্ন করেছেন অভ্র নারায়ণগঞ্জ থেকে যে আপনার কাজ আমার অনেক ভালো লাগে, তো আপনাকে সেভাবে অভিনয় পাই না কেন? আমি খুব যখন থেকে অভিনয় করি খুবই কম অভিনয় করতাম প্রথম থেকেই। বছরে একটা দুইটা নাটক যখন বিটিভিতে ছিল, বছরে একটা কি দুইটা নাটকের বেশি করিনি। তারপরে প্যাকেজ শুরু হওয়ার পরেও বেসিক্যালি আমার ঝোঁকটা অনেক বেশি ছিল ডিরেকশনে, যে কারণে অভিনয় হাতে গোনা কয়েকটা অভিনয় করেছি, মাঝে মাঝে অনেকের রিকোয়েস্টে দুই একটা অভিনয় করেছি। আর এখন আমার ইচ্ছা থাকলেও আর অভিনয় করতে পারি না, কারণ ডিরেকশনটা এমনই একটা জটিল কাজ, এত মানে, এবং তার সাথে যদি হয় নেশা। হ্যাঁ, এবং তার সাথে যদি নেশা, সেক্ষেত্রে অভিনয় করা খুব ডিফিকাল্ট। এবং আমি দুই একটা ট্রাই করেছি অভিনয় করার জন্য আমার নিজের প্রোডাকশনে, তখন দেখছি যে আসলে অভিনেতা হিসাবে আমি যা করার কথা ছিল সেখানেও ব্যাহত হচ্ছে, মানে সেখানেও ভালো অ্যাটেনশন দিতে যাচ্ছে। পারছি না। আবার ওই অভিনয় করতে গিয়ে ডিরেক্টরিয়াল কাজও ব্যাহত হচ্ছে, যে দুটো ক্ষতি হয়ে যায়। সে কারণে আমি চিন্তা করছি না, দুই নৌকায় পাও না দিয়ে এক নৌকাতেই থাকি, যেটা আমার সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি ভালো লাগা, মানে ডিরেকশন। আপনি নিজের স্বপ্নটাকে কিন্তু আপনি ওখানে প্রতিফলন এক্স্যাক্টলি দেখতে তাই। পাচ্ছেন। হ্যাঁ, আমি স্ক্রিপ্টিং, স্ক্রিপ্ট চুজ করা থেকে শুরু করে কি নাটক করব, কি মেসেজ থাকবে, কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে বাংলাদেশের জনজীবনকে তুলবো, সবকিছু তো আমার মাথায় একরকম স্বপ্ন কাজ করে, একরকম ভালো লাগে, সেইটা অনেক বেশি এনজয় করি আমি। আচ্ছা, এই যে আপনি বললেন যে সম্পূর্ণ নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন, স্বপ্নটাকে দেখতে পারেন আপনি নিজের ডিরেকশনের সময়, হ্যাঁ, তো এই যে সবসময় শোনা যায় যে আপনার নাটক মানে ভিন্ন ধরনের কিছু, এই ভিন্ন ধরনটা আপনি কিভাবে প্রেজেন্ট করেন? ভিন্ন ধরন মানে বেসিক্যালি আমার নাটকের পটভূমি থাকে গ্রাম, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের গ্রাম। এই গ্রামের যারা মানুষ, তাদের জীবনের বিভিন্ন দিকটাই আমি চেষ্টা করি উপস্থাপন করার জন্য। এবং সেখান থেকে সেই কাজটা করার জন্য আমার প্রথম থেকেই আমার নাটকের স্ক্রিপ্ট যারা লেখেন, তাদের সাথে আমার একটা নাটক শুরু করার 1 বছর আগে থেকে তাদের সাথে আমার বসতে হয়, প্ল্যানিং করি, গল্প চুজ করি, কিভাবে সিকোয়েন্সগুলো হবে, কিভাবে হওয়া উচিত, সেগুলো নিয়ে ডিসকাশন হতে 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 স্ক্রিপ্ট হতে হতে তারপরে কারেকশন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ক্রিপ্ট রাইটার এবং আমার স্বপ্নটার মোটামুটি কাছাকাছি এক জায়গায় এসে পৌঁছায়। তারপরে যেটা করি যে এই স্বপ্নটাই আমাদের এই ভালো লাগা বা এই স্বপ্নটাই আসলে যারা অভিনয় করেন তাদের ভিতরে ট্রান্সফার করি, হ্যাঁ। এবং সেটা কিন্তু অনেক সময় লাগে। ট্রান্সফার করার পরে দেখবেন যে একটা কারণে যে আমার নাটকের শিল্পী, কলাকুশলী অনেক সময় অনেকেই একই রকম থাকে, কারণ কি দীর্ঘদিন তাদের সাথে কাজ করতে করতে একটা খুব সুন্দর একটা বোঝাপড়া হয়ে যায়। আপনাকে এরপর করতে যাচ্ছিলাম যে আপনার একটা টিম ওয়ার্ক আছে, রাইট। এই টিম ওয়ার্কটা আমি মনে করি নাটকের ক্ষেত্রে টিম ওয়ার্কটা বড় বেশি জরুরি, অনেক বেশি জরুরি। মানে আমার যারা শিল্পী থাকবেন তারাও আমাকে যেন বুঝতে পারেন, আমিও যেন তাদেরকে বুঝতে পারি, আমি কি চাই তারা যেন খুব সহজেই বুঝতে পারে, তারা কি করবেন, কি করতে চায় সেটাও যেন আমি সহজে বুঝতে পারি, সেটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অবশ্যই চাইবো যারা ভালো অভিনয় করেন, একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেকশন সবকিছু হলে কিন্তু অভিনয় যদি ভালো না হয় তাহলে তো মানুষের কাছে ভালো লাগবে না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যারা ডেডিকেটেড অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে নিয়ে কাজ করার জন্য। তো যেহেতু বাংলাদেশে আসলে প্রতি বছর তো আর ওইভাবে নতুন নতুন শিল্পী, অভিনেতা, অভিনেত্রী তৈরি হচ্ছে না, বা সেই হওয়ার প্রক্রিয়াটা এখন নাই। আগে যেরকম হতো, আগে গ্রুপ থিয়েটার ছিল প্রচণ্ড সচল, সেক্ষেত্রে প্রতি বছর অনেক ছেলে মেয়ে আসতো এবং নানান নতুন মুখ দিয়ে আমরা কাজ করতে পারতাম। কিন্তু এখন হয়েছে কি একদম এই হাতে গোনা কয়েকটা ছেলে, কয়েকটা মেয়ে, কয়েকজন বাবার চরিত্র, কয়েকজন ভাইয়ের চরিত্র, এদেরকে নিয়ে বেসিক্যালি আমাদের কাজ করতে হয়। শিল্পী কিন্তু নতুনভাবে আর তৈরি হচ্ছে না।
সে কারণেও কিন্তু অনেক সময় মনে হতে পারে যে একই মুখ ঘুরে ফিরে অ্যাকচুয়ালি আমরা এই দেখছি। ব্যাপারটা নিয়ে আপনার সাথে কথা বলবো যে আপনি বলছিলেন যে নতুন মুখ তৈরি হচ্ছে না, কিন্তু লবণ ভাই তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর বাকি প্রশ্ন নিয়ে কথা বলবো। আচ্ছা। প্রিয় দর্শক, আড্ডার এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন শুধুই আড্ডা। আমাদের সাথে আছেন সবচেয়ে জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলু। আপনার কাছে কথা বলছিলাম যে আমরা এই যে এত নাটক হচ্ছে বা আপনি একটা টিম নিয়ে কাজ করেন, আপনার নাটকগুলো একটু ডিফারেন্ট হয় কেন? তো তার মাঝখানে আরেকটা প্রসঙ্গ যেমন এসছে যে এখন কিন্তু মানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মুহূর্তে নতুন নতুন শিল্পী তো তৈরি হচ্ছে না। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, বিভিন্ন কি বলবো, কম্পিটিশন থেকে যারা উঠে আসছে, সেই পরিমাণটা কি যথেষ্ট মনে হয়, বা সেই প্রক্রিয়াটা কি আপনার মনে হয় যথেষ্ট? প্রথমত আমার কাছে মনে হয় যে একজন শিল্পী বা একজন অভিনেতা অভিনেত্রী কিন্তু রাতারাতি তৈরি হয় না। একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একজন মানুষ একটা শিল্পীর জায়গায় আসতে পারে। যে 2 মাস বা 3 মাস বা কোনো একটা কম্পিটিশনের মাধ্যমে এসেই যে রাতারাতি কিছু হওয়া যায়, সেটা আমি বিশ্বাস করি না। তবে অ্যাটলিস্ট এই প্রক্রিয়া থেকে কিন্তু আমরা গত 7-8 বছর ধরে বেশ কিছু অ্যাটলিস্ট নারী শিল্পী আমরা পেয়েছি যারা এখন অনেক ভালো করছে, কিন্তু যে তুলনায় এসেছিল সেই তুলনায় অত ভালো হচ্ছে না। কথা সেটা না, কথা হচ্ছে যে আমি খুব কংক্রিটলি আমি কয়েকদিন ধরে একটা জিনিস ভাবছি। বাংলাদেশে কিছু মানুষ তো আছেন যাদের টাকার অভাব নেই, এবং তার প্রতিফলন তো আমরা দেখি যে মাল্টি স্ট্রিট বিল্ডিং, শপিং কমপ্লেক্স, তারপরে ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি, অনেক কিছুই তো হচ্ছে, যেখানে কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে এগুলো হচ্ছে। আমার শুধু কষ্ট এই জায়গায়, আমার শুধু মনে হয় যে আচ্ছা, কি এমন কোনো মানুষ নাই যারা বাংলাদেশে এমন একটা ইনস্টিটিউশন কমার্শিয়ালি তৈরি করতে পারেন, যেখান থেকে শত শত ছেলে মেয়েরা শিল্পী, কলাকুশলী, ক্যামেরাম্যান, এডিটর, ডিরেক্টর, মানে এই শিল্পের সংশ্লিষ্ট যে কেন্দ্রগুলো আছে, যে সেগুলো তৈরি হবে। মানে এটা হওয়াটা জরুরি এই কারণে যে হারে আমাদের টেলিভিশন মিডিয়া এক্সপ্যান্ড করেছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি আলটিমেটলি ডেভেলপ করছে, অবশ্যই করবে। তো এর জন্য তো পেছনের মানুষগুলো তো দরকার, একটা প্রাতিষ্ঠানিক মানে হ্যাঁ, মানে আপনি ডিজিটাইজেশন হচ্ছে, ডিজিটাল ক্যামেরা আসছে, ডিজিটাল সবকিছু হচ্ছে, যন্ত্র হলো, কিন্তু পেছনের পরিচালনা করার জন্য যে শিক্ষাটা, মানুষগুলো কোথায়? তো সেই মানুষগুলো, আমি তো মনে করি এই চ্যানেল মালিক যারা আছেন, তারা যদি সবাই একসাথে বসেন, এই চ্যানেলের স্বার্থেই কিন্তু ওনারা সবাই মিলে একটা ইনস্টিটিউশন করতে পারেন জাতীয় ভিত্তিতে, যেখান থেকে আপনার ছেলে মেয়ে বেরোবে, অভিনেতা বেরোবে, অভিনেত্রী বেরোবে, এডিটর বেরোবে, ক্যামেরাম্যান বেরোবে, পরিচালক বেরোবে, রাইটার বেরোবে। ইন্ডিয়াতে আছে না, এনএসডি সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিকে, পুনে ফিল্ম ইনস্টিটিউট সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে, কলকাতাতে অলরেডি সেম ইউনিভার্সিটি হয়েছে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট। তো আমার বাংলাদেশে সবচেয়ে জরুরি এখন এটা হওয়া, এই ভাবনাটা আমি ভাবতে চাই এবং আশা করতে চাই একটা জায়গায়, আমাদের বাংলাদেশে যাদের ক্ষমতা আছে তারা যেন এরকম একটা প্রতিষ্ঠান করেন। অবশ্যই সেটা বাণিজ্যিক ভাবেই সেটা করা সম্ভব। পরের প্রশ্ন করেছেন রায়েস মৌলভীবাজার থেকে, যে আপনি বিজ্ঞাপন বানান না কেন এখন? আর অনেক বছর বিজ্ঞাপনের সাথে জড়িত ছিলাম, অনেক বছর, প্রায় 5 থেকে 6 বছর আমি শুধু বিজ্ঞাপন নির্মাণই করেছি। খুব সত্যি কথা যে বিজ্ঞাপন যখন আমি রেগুলার বানাতাম, বেশ কিছুদিন পরে আমার যেটা মনে হলো যে আমি দর্শকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছি। অ্যাজ এ অভিনেতা বা পরিচালক, আমার সাথে দর্শকদের আর কমিউনিকেশন হচ্ছে না। আমার শুধু মনে হচ্ছে বিজ্ঞাপন বানিয়ে কিছুটা আর্থিক সচ্ছলতা আসছে, কিন্তু মানুষের সাথে যোগাযোগটা আমার থাকছে না। আচ্ছা, বেসিক্যালি এই কারণেই আমি আর বিজ্ঞাপন বানাইনি, এবং তারপর থেকেই
নিয়মিত নাটক শুরু করলাম এবং তারপরে দেখলাম যে না, এটাই আমার জায়গা। বেসিক্যালি বিজ্ঞাপন বানানোটা আমার জায়গা না। কিন্তু এই যে বিজ্ঞাপনটাও তো একটা মাধ্যম, হ্যাঁ, কিন্তু ওই মাধ্যমে কাজ করে আপনার এটা কেন মনে হলো যে হ্যাঁ দর্শকের সাথে আপনার অ্যাটাচমেন্ট কমে যাচ্ছে, যোগাযোগ কমে যাচ্ছে? কারণ বিজ্ঞাপন দিয়ে বেসিক্যালি আমি যে শুরুতে বলেছিলাম নাটক করিয়ে আমার কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে, রাজনৈতিক দায়বদ্ধতা থেকে, বিজ্ঞাপনে কিন্তু সেই কিছু বলার, মানুষকে কিছু মেসেজ দেওয়ার বা সমাজের জন্য কিছু কথা বলার স্কোপটা থাকে না বিজ্ঞাপনে। মানে তখন প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক হ্যাঁ, বেশি, ওটা বেসিক্যালি প্রোডাক্টের জন্য যা বলতে হয় তাই বলা। আমার যে মনের মধ্যে যা কিছু বলতে ইচ্ছা করে সেটা তো পারি না করতে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এইজন্যই বেসিক্যালি হ্যাঁ নাটকের আমার মনে হয় এইজন্য আরো বেশি ছবি বানানোর প্রতি আপনার আগ্রহ, যে so that ছবিটা, হ্যাঁ। অনেক দিন টিকে থাকে জিনিসটা। এবং বা ছবিটা বড় হচ্ছে পর্দায়- এখন এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে অবশ্যই নাটকের চাইতে ফিল্ম অনেক বড় শক্তিশালী মাধ্যম, অনেক বেশি মানুষের কাছে যাওয়া যায়। এবং এখন একটা সময় এসছে, আমি মনে করি যে যে কোনো কারণেই হোক আমাদের নাটক কিন্তু বাংলাদেশের দর্শকরা আর নাটকে আকৃষ্ট হচ্ছেন না। এটার অন্য একটা প্রসঙ্গ, সেটা নানান কারণ আছে। না, আমার মনে হয় সেই কারণগুলো নিয়ে অল্প একটু শুনতে চাই, কারণ আপনারা যারা এরকম মানে কি বলবো, আপনি যেটা বললেন সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করেন, যারা মানুষের ভালোবাসার জন্য কাজ করেন, তাদের দৃষ্টিভঙ্গিতে আসলে ব্যাপারটা কেমন, যে কেন মানে এই জিনিসটা তো আসলে খারাপের দিকে যাচ্ছে। অবশ্যই খারাপের দিকে যাচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে খুবই মন খারাপ আমার গত 2-3 বছর ধরেই, এবং ভাবছি যে আসলে কি আমরা নাটক বানাইতে পারবো, আমাদের নাটক কি বাংলাদেশের দর্শকরা দেখবে? বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ দর্শকই কিন্তু আর বাংলাদেশের নাটক দেখছে না, অন্য দেশের নাটক দেখছে। এটার অনেকগুলো কারণ আছে, ডিটেলসে ব্যাখ্যা করা যাবে না। আমি প্রথমেই আমাদের ব্যর্থতা স্বীকার করে নিই, যারা আমরা নাটক লিখি, যারা আমরা নাটক পরিচালনা করি, যারা আমরা নাটকে অভিনয় করি, আমাদের আসলে ওই যে সততা নিয়ে কাজটা করা উচিত, যে প্রফেশনালিজমের জায়গায় যাওয়া উচিত, যে মেধাটা খরচ করা উচিত, সেইগুলো করে আমরা নাটক করছি না। আমরা খুব যেনতেনভাবে নাটক করছি আর কি। হ্যাঁ, এটা একটা দিক। দ্বিতীয় দিক আছে যে নাটক যেখানে প্রচারিত হয়, যে মাধ্যমে দর্শক দেখে, চ্যানেল তাদের চ্যানেল কর্তৃপক্ষদেরও ভাবার অনেক অবকাশ আছে যে কিভাবে একটা নাটককে লালন করতে হয়, পালন করতে হয়, যত্ন করে তারপরে দর্শকদের কাছে দেখাতে হয়। সেই লালন পালনের ক্ষেত্রে চ্যানেলদের আরো ভাবনার জায়গা আমার মনে থাকা উচিত। তৃতীয়ত হচ্ছে যে দিন দিন কিন্তু আমাদের সমস্ত কিছুর ব্যয় বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। আমাদের শুটিং এর কথা বললে, যে গাড়িটা আমরা 800 টাকা পার ডে ভাড়া নিতাম, এখন সেটা 3000 টাকা। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডাবলেরও বেশি কস্ট বেড়ে গেছে। অবশ্যই। কিন্তু ঠিক রিভার্স হয়েছে, নাটকের বিক্রি মূল্য অর্ধেকেরও কমে চলে আসছে এখন। হ্যাঁ, সেটা হয়তো অনেক চ্যানেল হয়েছে সে কারণে আমার হতে মনে হয় পারে। এটা একটা বড় কারণ যে অনেক একে তো বড়। আমাদের এতগুলো চ্যানেল অলরেডি আছে, হ্যাঁ। তারপর আরো কিছু বেশ 13টা নতুন চ্যানেল আসছে। তো আপনার কি মনে হয় না যে এটাও একটা আসলে খারাপ দিক? হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যেটাই আমার বাংলাদেশের দর্শককে আবার আমার বাংলাদেশের নাটক দেখানোর জন্যে প্রত্যেকটা সেক্টরকেই ভাবতে হবে যে কি মানে কেন আমাদের নাটকগুলো ভালো করতে পারছি না আমরা, কেন দর্শক দেখছে না, এবং দেখানোর জন্যে নাটকের পেছনে কতটা বাজেট খরচ করতে হবে। এবং এতগুলো চ্যানেল, যদি আমার মনে আছে যে একটা সময় আমরা সপ্তাহে একদিন নাটক দেখার জন্য প্ল্যান করে বসে থাকতাম, এই সপ্তাহের নাটক আর ছিল। এখন প্রতিদিন 23-24টা চ্যানেলে যদি 3টা করে হয়, প্রায় 100টা নাটক যদি প্রতিদিন হয়, তাহলে দর্শক কখন কত নাটক দেখবে? মানে নাটকেরও একটা আকর্ষণের জায়গা থাকে। মানে এখন তো অলমোস্ট 40টা চ্যানেল হবে, আরো 40টায় 3টা করে। এবং আমি আরেকটা জরুরি বিষয় যেটা আমি বলতে চাই, যে আসলে শিল্প, যে কোনো দিনের শিল্প কিন্তু প্রতিদিন তৈরি করা যায় না, প্রতিদিন তৈরি হয় না। এটা চাকরি না, বা এটা এমন না যে এখানকার এক বস্তা চাল ওখানে গিয়ে তুলে ওখানে রেখে আসলাম। শিল্প তো সেটা না। শিল্প তো আসলে মনন মেধার সাথে জড়িত, ভাবনার সাথে জড়িত। অথচ আমি একজন শিল্পকর্মী হিসেবে প্রতিদিন যদি আমাকে শিল্প তৈরি করতে হয়,
তাহলে তো এটা আসলে হয় না, এটা প্রতিদিন শিল্প তৈরি হয় না। বাট নিশ্চয়ই। আমাদের এমনই অবস্থা যে আমাদের এখন প্রতিদিন যেরকম মানুষ অফিসে যায়, আমাদের প্রতিদিন শুটিং করতে হয়, তা না হলে আমরা আর চলতে মানে পারছি ডিমান্ডটা না, মানে ফুলফিল হয় না। হয় না। এই সমস্ত কারণও একটা ফ্যাক্টর যে আমাদের শিল্পকর্মগুলো আর ভালো হচ্ছে না। তো সেই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে যে কি করে ফাইনালি তো আমরা যে কাজটা করি সেটা তো মানুষের জন্যে, সেটা তো দর্শকদের জন্যে। তো আমাদের কাজগুলো যদি দর্শক নাই দেখে তাহলে আমাদের এই কাজ করার তো কোনো মানে নেই, একদম অর্থহীন মনে হয় আমার কাছে। আচ্ছা, তো পরের প্রশ্ন করেছে সাকিব মামিসিং থেকে, যে আপনার দৃষ্টিতে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? খুব সহজেই আমি এটার উত্তর দিতে চাই যে আল্লাহ আমাকে এই মিডিয়াতে কাজ করার যে সুযোগ দিয়েছে এবং এই কারণে যে মানুষের দোয়া আমি পাই, আমি মনে করি যে আমার নাটক বা আমার কোনো কাজ যদি কেউ ভালো বলে, কোনো প্রশংসা করে, এটা আমি ভাবতে চাই এটা আমার দোয়া। তো এটা আমার জীবনের অনেক বড় অর্জন যে অসংখ্য মানুষের দোয়া আমি পেয়েছি এবং আশা করি আরো পাবো। তো লাবলু ভাই, আমাদের আরো অনেক প্রশ্ন আছে, এরকম আরেকটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলু। কথা বলছি তার সাথে এবং আশা করছি যে আমাদের আজকের আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে, এই আড্ডা আপনারা অনেক বেশি উপভোগ করছেন। লাবলু ভাই, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন করেছেন সাইফুর চট্টগ্রাম থেকে, যে নাটক নির্মাণ নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? খুব সত্যি কথা যে এখন নাটক নির্মাণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা বলতে আর মাথা কাজ করছে না আর কি। মাথা কাজ করছে না এই কারণে যে আমাদের নাটকগুলোর যে অবস্থা, আমি একটু আগে বলছিলাম যে আমাদের কাজগুলো মানুষ, দর্শক দেখছে না। তো এই অবস্থায় এটা নিয়ে আমি আপাতত খুব বেশি একটা সিরিয়াসলি ভাবছি না। সেটা কিন্তু আমার দোষ আপনি হতে পারে। আপনাদের মতো জায়গা থেকে যারা আপনারা পথ দেখাবেন, হ্যাঁ, তো আমার তো মনে হয় যে আপনাদেরই আসলে আগে উদ্যোগ নেওয়া উচিত, যে এই যে দেখছে না, কেন দেখছে না, এবং দেখানোর একটা পথ বের করা, খুঁজে বের করা। আমরা ট্রাই করেছি, আমরা বিভিন্ন ফোরামে এটা আলোচনা করেছি, আমার সিনিয়রদের সাথে আলোচনা করেছি, আমরা যারা চ্যানেল কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করেছি, কিন্তু ওই যে একটা জায়গায় মানে ফাইন্যান্স এমন একটা ব্যাপার না, যে এইখানে এইটা যদি আপনার ঠিক না হয়, বললাম যে একটা নাটকের মিনিমাম প্রোডাকশন কস্ট যদি 3 থেকে 4 লক্ষ টাকা না হয় তাহলে কোনো অবস্থাতে একটা ভালো নাটক করা সম্ভব না। ওয়ারাজ এখন ম্যাক্সিমাম চ্যানেলের একটা সিঙ্গেল নাটকের ম্যাক্সিমাম বাজেট হচ্ছে 1.5 লাখ টাকা। তো যদি এই হয় তো এইভাবে তো আসলে ভালো নাটক করা যায় না। তো আমার কথা হচ্ছে যে ব্যক্তিগত আমি ভালো কাজ যদি করতে না পারি, খারাপ কাজ করব না। আমি কোনো কিছু করতে না পারি, ঘরে বসে থাকবো, কিন্তু এমন কোনো কাজ করব না যেটা দেখে দর্শকদের বিরক্তি হবে বা আমার প্রতি তাদের ধারণা পাল্টে যাবে। সে কারণেই বেসিক্যালি সামগ্রিক অর্থে সবাই চিন্তা করে যদি নাটকের জায়গাটাকে সুন্দরভাবে না নিয়ে আসা যায়, তাহলে নাটক নিয়ে ব্যক্তিগতভাবে আমি বা আমার মতো অনেক 10 জন চিন্তা করেও কোনো লাভ নেই। বাট আমার নাটকের চাইতে এখন ইন্টারেস্টটা বেশি হচ্ছে ফিল্ম নিয়ে। ফিল্মটা যদি করতে পারি, প্রপারলি যদি করতে পারি, আবারও সেই একই কথা, যেখানে বাজেটের কোনো প্রবলেম থাকবে না। মানে আলটিমেটলি আমাদের প্রোডাকশন লেভেলের যে প্রবলেমটা, মানে বাজেট প্রবলেমটা, আমার মনে হয় এটাই অনেক বড় একটা ইস্যু আপাতত। ইস্যু তো, কিন্তু দেখেন সেটা তো পাশের দেশেও কিন্তু ছিল, অনেক ছিল। এখন আমার কথা হচ্ছে যদি আপনি প্রোডাকশনের যেটা করা উচিত, যেটা দরকার, সেটা না দিয়ে যদি কম্প্রোমাইজ করে কম বাজেট দেন, তাহলে তো ছবিটা বা নাটকটা ভালো হবে না। বরং আপনি ইনভেস্টটা করেন, প্রোডাক্টটা ভালো করেন, শিল্প জায়গাটা ডেভেলপ করেন, তাহলেই তো সেটা রিটার্ন আশা করতে পারবেন। কিন্তু আপনি ইনভেস্ট করবেন না, কম ইনভেস্ট করে তো বেশি প্রফিট আশা করতে পারেন না।
তার মানে কি সব ক্ষেত্রে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এতে আসলে মানে আশা হওয়ার মতো, ভবিষ্যতে আশাবাদী হব, ভালো কিছু হবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর কি। ঠিক আছে, সেই কারণে আমার মনে হচ্ছে ঠিক আছে দেখি ফিল্মটাকে, যদি ফিল্ম যেহেতু একটু বড় স্কেলে, বড় ইনভেস্টমেন্টে, বড় দর্শকদেরও অনেক বড় একটা জায়গায় পৌঁছানো যায়, সেক্ষেত্রে যদি ফিল্মে ভালো কিছু করা যায়, ইনভলভমেন্ট করে যদি ভালো কিছু করা যায়, শিওর না আমি, যদি করা যায় তাহলে ফিল্ম করব, আর না হলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো আপনি ফিল্মের কথাই যেহেতু বললেন, এর পরের প্রশ্ন কিন্তু করেছেন মামুন ঢাকা থেকে, এই যে মোল্লাবাড়ির বউয়ের পর আপনার কাছ থেকে কি আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আশা করতে পারি? এইটা খুব কঠিন একটা ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় আমি খুবই ছোট, একদমই বোধহয় আমার বয়স তখন 10-11। মুক্তিযুদ্ধ এমনই একটা বিষয় যেটা নিয়ে কাজ করার জন্যে প্রচুর, আমি মনে করি প্রচুর পড়াশোনা, প্রচুর জানাশোনা, প্রচুর জ্ঞান নিয়ে কাজটা করা উচিত। হ্যাঁ, যেরকম আমি রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের কোনো নাটক এখন পর্যন্ত করতে পারিনি, কারণ আমি ওনার মতো এইরকম একজন মানুষের একটা কাজ, আমার মতো লেখাপড়া জানা নাই, কম পড়া একটা মানুষ কি করে প্রেজেন্ট করব। হ্যাঁ, এই দুটো সাবজেক্ট নিয়ে আমি এখনো করার সাহস পাইনি, মুক্তিযুদ্ধ নিয়ে এবং রবীন্দ্রনাথের কোনো নাটক বা উপন্যাস নিয়ে কাজ করার এখন পর্যন্ত আমি সাহস পাইনি, নিজেকে প্রিপেয়ার করতে পারিনি। বাট অবশ্যই ইচ্ছা আছে, যদি আমি কখনো ওই লেভেলের জ্ঞান অর্জন করতে পারি, অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। নিশ্চয়ই, আমরা আপনার কাছ থেকে সেটাই আশা করি। তো এর পরে প্রশ্ন করেছেন আলম সৌদি আরব থেকে, যে আপনি তো মঞ্চের লোক, মঞ্চকে মিস করেন না? হ্যাঁ, মিস করি, কিন্তু খুব যে মিস করি তা না। আমি মঞ্চের কাছে কৃতজ্ঞ, সারা জীবনই কৃতজ্ঞ, এই কারণে যে মঞ্চে থেকেই আমার এই নাটকের হাতে খড়ি। যা কিছু শেখা নাটক সম্পর্কে সেটা মঞ্চ থেকেই শেখা। মঞ্চের থেকে মানে অভিনয় বা ডিসিপ্লিন, ক্যারেক্টারাইজেশন সব কিছু মঞ্চ থেকেই শেখা। কিন্তু আমি এখন অতটা মিস করি না, এই কারণে, কারণ কি ওই মঞ্চ থেকে যা কিছু শিখেছিলাম সেইটা নিয়ে আমি অনেক বড় স্কেলে কিন্তু কাজ করছি এখন। আমার একটা মঞ্চের নাটক হয়তো সারা বছর ধরে 30,000 মানুষ দেখবে, সারা বছর ধরে। এখন আমার ওই মঞ্চের শিক্ষা থেকে যে কাজটা করছি সেটা প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ দেখছে। হ্যাঁ, বাট ওই মঞ্চের আদর্শটা আমি এখনো লালন করি। মাঝে মাঝে মনে হয় যে যদি মঞ্চে অভিনয় করতে পারতাম, কিন্তু ওই সেই অভিনয় করতে গেলে যতটা সময় দরকার, অধ্যবসায় দরকার, সেটা তো আর বাস্তবতা এখন দেওয়া সম্ভব না। সেটাই। এরপরের প্রশ্ন করেছেন ফাল্গুনী গাইবান্ধা থেকে, যে ভাইয়া আপনার কোন কাননের ফুল নাটকে আপনার একটা জনপ্রিয় সংলাপ ছিল, সংলাপটা শুনতে চাই। ওইটা ছিল যাও মিয়া হাফ প্যান্ট পরে আসো, এই একটা ছিল। আরেকটা ছিল বুড্ডা আমার ইড্ডা করবে। কোন কাননের ফুল, ওই খালেদের সাথে কিছুদিন আমার খুবই কাছের একজন বন্ধু ছিল, খুবই কাছের, মানে মনের গভীরের একজন বন্ধু ছিল। ও কয়েকদিন আগে চলে গেল পৃথিবী থেকে, ওর সাথে কাজটা ছিল আর কি। এবং ওই সময় কোন কাননের ফুল আমার যদ্দূর মনে আছে অসম্ভব জনপ্রিয়, অনেক জনপ্রিয় ছিল, সিরিয়াল ছিল। ইমদাদুল্লাহ মিলন ভাই এখনো মানুষ, মানে এই প্রশ্নটা তো আমরা চেয়েছি মাত্র। হ্যাঁ, তো তার মানে কি এখন পর্যন্ত মানুষ মনে রেখেছে নট অনলি নাটকটা, নাটকের নাম, কাহিনী এবং ওই সময়ের কিছু সংলাপ পর্যন্ত সংলাপ এখনো মনে রেখেছে। তার মানে ভালো কাজ আসলে মানুষ মনে রাখে। তো লাবলু ভাই, আমাদের আরো অনেক প্রশ্ন আছে, এরকম আরেকটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। আপনারা দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলু। কথা বলছি তার সাথে এবং আশা করছি যে আমাদের আজকের আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে, এই আড্ডা আপনারা অনেক বেশি উপভোগ করছেন। লাবলু ভাইয়ের পরের প্রশ্নে যাই সরাসরি। প্রশ্ন করেছেন কায়কোবাদ ঢাকা থেকে, যে একজন ভালো নির্মাতার কি কি গুণ থাকা প্রয়োজন?
কঠিন প্রশ্ন। সবচেয়ে আগে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমি যেটা বলি, একজন ভালো মানুষ হওয়া দরকার সবচেয়ে আগে। এবং সমাজ, রাজনীতি, দেশ, মানুষ, পরিবার, এই সব কিছু সম্পর্কে ভালো জানাশোনা থাকা দরকার। তারপরে আসে টেকনিক্যাল যে বিষয়টা, মানে বেসিক্যালি ভালো নির্মাতা কি, ভালো নির্মাতা মানে পারিপার্শ্বিক জ্ঞানটা ভালো নির্মাতা হচ্ছে উনি ভালো কিছু নির্মাণ করেন। এই ভালো কিছু নির্মাণ করতে গেলে নিজেকে আগে ভালো হতে হয়, আশেপাশের মানুষকে জানতে হয়, দেশকে জানতে হবে। সবকিছু জানলে তারপরে না আপনি আপনার শিল্পে সেটা প্রকাশ করতে পারেন। এর পরের প্রশ্নটি করেছেন আনোয়ারুল ফার্মগেট ঢাকা থেকে, যে নির্মাতা যদি না হতেন তাহলে কি হতেন? আমার ওইরকম জীবন সম্পর্কে খুব বেশি পরিকল্পনা করে আমি কোনোদিনই চলিনি। মানে আমি জানা মতে আমি 79-এ যখন আরণ্যক নাট্য দলে যোগ দিলাম, সেটাও কিন্তু কোনো পরিকল্পনা ছিল না যে আমি নাটক করব। আমার কোনোদিনই নাটকের প্রতি কোনো ফ্যাসিনেশন ছিল না, ছোটবেলা থেকেই হয়ে গেলাম নাটকের মানুষ। হ্যাঁ, এখনো যেরকম অনেকে প্ল্যান করে যে ভবিষ্যতে এই করবো সেই করবো, আমি কখনোই কোনো প্ল্যান করে চলি আচ্ছা, না। আপনি এই আরণ্যকে যোগদান সম্পর্কে বললেন, যদিও শুরুর দিকে গল্পটা জানা উচিত ছিল, কিন্তু প্রাসঙ্গিকভাবে এখনই চলে আসছে যে তাহলে আপনার এই যে শুরুটা কিভাবে, মানে হঠাৎ করে কি এই একদম অভিনয়ের হঠাৎ সাথে? করে, বেসিক্যালি একদম হঠাৎ করেই, মানে হঠাৎ করেই ঘুরতে 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 আমি এবং আমার ফ্রেন্ড আজিজুল হাকিম বাবুল, আর আমরা একসাথে পড়াশোনা করতাম। শখের বসে হঠাৎ করেই টিএসসিতে গেলাম, হঠাৎ করে মামুন ভাইয়ের সাথে দেখা হলো, এবং হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম নাটকে নাটক করব, দল করব, অভিনয় করব সেটা না, নাটকের দলে যুক্ত হলাম, এ পর্যন্তই। তারপরে মানে এটা কি কোনো মানে কাজ দেখে, কোনো নাটক দেখে, কোনো কিছু দেখে মনে কোনো হলো? কিছু দেখেই না। না, তাহলে? আমি ওই জন্যই বললাম যে আমার জীবনের কোনো কিছু খুব পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে করা হয়নি। তারপরে একটা পর্যায়ে গিয়ে মামুন ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে ওনার কথা, ওনার আদর্শ, এই যে বললাম নাটক মানে স্বপ্ন দেখাটা শুরু হলো হ্যাঁ, তখন। মানে একজন মানুষের একটা মানুষের অন্য প্রাণীর চাইতে কেন আলাদা? হ্যাঁ, মানুষের তো কিছু করার আছে, সেই জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এই সমস্ত কথা এবং শ্রেণী সংগ্রামের কথা, দায়িত্বের কথা, এগুলো মামুন ভাইয়ের কাছ থেকে শুনতে 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 শুনতেই তখনই বলে হ্যাঁ আমার নাটকই করা উচিত। তো সেরকম আমার কোনো পরিকল্পনা ছিল না। আমি জানি না নির্মাতা না হলে কি হতাম। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার আব্বা ছিলেন সরকারি অফিসার, থানা ডিভিশন অফিসার ছিলেন ওই সময়। আচ্ছা, তো ওই সময় মহকুমা শহরে আপনার সরকারি অফিসারদের কোয়ার্টার থাকতো। থানা সমবায় অফিসার, থানা শিক্ষা অফিসার, থানা কৃষি অফিসার, এবং ওনাদের একজন ছিল সার্কেল অফিসার, সিও ছিলেন, সবচেয়ে টপ যিনি ছিলেন সিও ছিলেন। তা আমার ছোটবেলায় মনে হতো যে আমি সিও, বড় হলে লেখাপড়া শিখে সিও সাহেব হবো। আচ্ছা, আর একসময় ছিলেন এসডিও সাহেব, সবচেয়ে মহকুমার বড়। তখন একবার মনে ছিল আমি বড় হয়ে লেখাপড়া এসডিও হব। এই পর্যন্ত আমার ছোটবেলায় মনে আছে। এরপরে আমি আজকে যে আমি এখানে, এটা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, বা এখনো তেমন পরিকল্পনা নেই। বাট এখন যেহেতু বয়স হয়েছে, এখন আমি চাইলেই নতুন কিছু করতে পারবো না। এখন শুধু ইচ্ছা যে আমি যে কাজটা করছি সেটাই যেন ভালোভাবে শেষ পর্যন্ত যেন ভালো কাজ করতে পারি, শেষ পর্যন্ত যেন মানুষের ভালো লাগার মানুষ হিসাবে থাকতে পারি। এর পরের প্রশ্ন করেছেন ফারুক মিরপুর ঢাকা থেকে, যে সালাউদ্দিন লাবলুর একটি গুণ যা অনেকেই জানেন না। তেমন কোনো গুণ তো আমি দেখি না। আমি একটা জিনিস চেষ্টা করি যে কারোর সাথে ঝগড়াঝাটি, মানে আমি রাগারাগিকে বা ঝগড়াঝাটিকে ভীষণ ভয় পাই। ভয় পাই এই সেন্সে যে কারোর সাথে গন্ডগোল হলে বা রাগারাগি হলে আমার যে মানসিক যন্ত্রণা হয়, আমি আসলে অসুস্থ হয়ে যাই। সেই কারণে আমি খুব সচেতন থাকি কারোর সাথে যেন কোনো রকম ঝগড়াঝাটি রাগারাগি না হয়। এটা মানুষ বুঝতে পারে না, যে কারণে আমি খুব সুন্দর, অনেক বড় একটা গুণ। কেউ যদি আমার সাথে খুব রাগারাগি করে, কেউ খুব যদি এগ্রেসিভ হয়ে যায়, আমি চুপ থাকি, আমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হই না আর কি। হ্যাঁ, কারণ আমি মনে করি ঝগড়াঝাটি করে চুপ থাকি, খুব চুপ থাকি। হ্যাঁ, একদম নরম ভাবে চুপচাপ থাকি। আমি কোনো মেন্টাল প্রেশার নিতে চাই না, মানে এইটুকু চেষ্টা করি আমি এখন পর্যন্ত। মনে হয় এটা একটা এক ধরনের, এটা অবশ্যই একটা গুণ, এটা অনেক বড় একটা গুণ।
তারপর হচ্ছে তন্দ্রা রাজবাড়ি থেকে যে কাজ করার স্বপ্ন আপনি দেখেন, আপনি বলেছেন যে স্বপ্ন দেখেন না, আপনি বাস্তবকে নিয়ে বর্তমানকে নিয়ে এগিয়ে যেতে চান Right. বলেছেন। এর পরের প্রশ্ন করেছেন একটু মজার একটা প্রশ্ন, নাউফ আনাম শিবগঞ্জ থেকে, যে হলিউড থেকে যদি ছবি বানানোর প্রস্তাব পান তাহলে নায়ক নায়িকা হিসেবে আপনি কাকে কাকে নিতে চাইবেন? যেটা কোনোদিনই হবে না। হ্যাঁ, তারপরেও যদির প্রশ্ন উঠেছে। আমি বেসিক্যালি যদিও খুব গ্রামের নাটক বানাই, খুব অন্য ধরনের নাটক বানাই, কিন্তু আমি খুব অ্যাকশন মুভি দেখার পোকা আর কি আমি। হ্যাঁ, আমি হলিউড বলিউডের যত অ্যাকশন মুভি আছে চেষ্টা করে নিয়মিত দেখার জন্য, এবং সেই ক্ষেত্রে হলিউডের আমার সবচেয়ে প্রিয় অভিনেতা এখন পর্যন্ত নিকোলাস কেজ। অনেকেই আছেন, অনেকেই ভালো অভিনয় করেন, কিন্তু নিকোলাস কেজ এর ছবি দেখে আমি খুব মজা পাই আর কি। উনি খুব ম্যাচিউরড অ্যাক্টিং করেন, তো ন্যাচারালি নিকোলাস কেজকেই নিব। উনি জানি ওনার বয়স এখন অনেক, তারপরেও হলিউডেতে এই ট্রেন্ড আছে যে +50 হচ্ছে হিরো। আর হিরোইনদের মধ্যে অবশ্যই অ্যাঞ্জেলিনা জোলি আমার খুব প্রিয় অভিনেত্রী, আচ্ছা। অসাধারণ অভিনেত্রী। নিশ্চয়ই। হয়তো এরকম No doubt. কিছু হতে পারে আর কি। আচ্ছা, তো আমাদের আজকের আয়োজনে শেষ প্রশ্ন করেছেন তালাত আশুলিয়া থেকে, যে আপনাকে যদি একদিনের জন্য বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করতে চাইবেন? আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো ভাই, এই দায়িত্ব নিতে পারবো না। অসম্ভব ব্যাপার, কঠিন একটা ব্যাপার। আমি আমার নিজের দায়িত্বই ঠিক পালন করতে পারি না, আর এত বড় দেশের একটা দায়িত্ব একদিন হোক, 1 বছর হোক, অসম্ভব ব্যাপার। আমি একদম সজোরে মিনতি করবো না, আমি এত বড় এই দায়িত্ব নিতে পারবো না। যাই হোক লাভলু ভাই, আমরা অনেক প্রশ্ন করলাম, অনেক কথা জানলাম আপনার কাছ থেকে। তো আমরা আজকের এই আড্ডার একেবারে শেষ পর্যায়ে, তো আপনাকে আমরা আমাদের সবার পক্ষ থেকে, বৈশাখী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর কথাগুলো বলার জন্য। আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে, এবং এই প্রোগ্রামের সাথে যারা কাজ করছেন বিহাইন্ড দ্য ক্যামেরা, তাদেরকে সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা, এবং দর্শকদেরকে শুভেচ্ছা, এবং দর্শকদের কাছে আমি একটাই চাই যে আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ থাকি এবং আমি যেন আপনাদের ভালো লাগার মতো নাটক বলেন, চলচ্চিত্র বলেন, যেন করতে পারি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। প্রিয় দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে জনপ্রিয় নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলুর সাথে অনেক আড্ডা হলো। শুধুই আড্ডা আজ এ পর্যন্তই, কিন্তু বিদায়ের আগে জানিয়ে রাখি যে প্রতি পর্বের একজন সেরা ব্যতিক্রমী প্রশ্নকারী পাবেন কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডেতে সঙ্গী সহ 2-3 দিন থাকার আকর্ষণীয় সুযোগ। সুতরাং আমাদের কাছে অনেক প্রশ্ন পাঠান, অনেক মজার প্রশ্ন পাঠান, সুন্দর প্রশ্ন পাঠান। তো আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্নে আড্ডা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নতুন বছর অনেক ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি এবং নিরাপদে থাকুন। আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও।